দলবদলের মৌসুমে দলবদল নিয়ে আলোচনা তো হবেই, দুই প্রধানের আরো বেশ কিছু ইনফরমেশন দেওয়ার রয়েছে, কিন্তু এর পাশাপাশি আজকে ভারতীয় ফুটবলের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল সেটা হচ্ছে এআইএফএফ এবং আইএসএল ক্লাব জোটের মিটিং। আজকের ভিডিওয়ে সেই বিষয় নিয়েও আলোচনা হবে এবং শুরুটা এই মিটিংটা দিয়েই হবে। আইএসএল যে মোটামুটি নিশ্চিত এবার হবে, ডাবল লেগে হবে, ক্লাব জোট সেটা অর্গানাইজ করবে এবং টেন্টেটিভ ডেট শুরু হওয়ার 4 সেপ্টেম্বর, এই খবরগুলো মোটামুটি আগে থেকেই জানা ছিল, ইনফরমেশন গুলো ছিল, কিন্তু কোনোটাই অফিসিয়াল ছিল না। কিন্তু আজকে এগুলো সবকটাই অফিসিয়ালি জানানো হলো। তার কারণ আজকে দিল্লিতে এআইএফএফ এবং আইএসএল ক্লাব জোটের মধ্যে এই আইএসএলটা ক্লাব জোটের হাতে তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় যে চুক্তি, সেই চুক্তিতে স্বাক্ষর করা হলো এবং এই এন্টায়ার প্রসিডিওরটার পর একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেও উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, সবাই নয়, এআইএফএফ এর পক্ষ থেকে 2 জন ছিলেন এবং ক্লাব জোটের পক্ষ থেকে 3 জন ছিলেন। এআইএফএফ এর পক্ষ থেকে ছিলেন এআইএফএফ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ এবং হেড অফ কম্পিটিশন মিস্টার অক্ষয় রোহতকি। ক্লাব জোটের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন এফসি গোয়া সিইও মিস্টার রবি পুষ্কার, নর্থ ইস্ট ইউনাইটেড এর সিইও মন্দার তামানে এবং স্পোর্টিং ক্লাব দিল্লি সিইও ধ্রুব সুদ। এই 5 জন মিলেই মূলত প্রেস কনফারেন্সটা হোস্ট করেন এবং তারা প্রশ্ন উত্তর দেওয়ার পাশাপাশি যে বিষয় নিয়ে খুব কথা হচ্ছিল, অর্থাৎ আইএসএল এর স্ট্রাকচার কি হবে, যেহেতু পরিচালক বদলাচ্ছে এই মুহূর্তে, তো আইএসএল এর স্ট্রাকচার কি হতে পারে, যেদিকে সমস্ত ক্লাব তাকিয়ে রয়েছে তাদের নতুন সাইনিং গুলো অ্যানাউন্সমেন্টের জন্য, সেটা কি হবে সেটা জানারও একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত কিছু ব্রিফ তারাই করেছেন। প্রথমেই তাদের যেটা বক্তব্য ছিল যে কেন ক্লাব জোটের হাতে আইএসএল অর্গানাইজ করার দায়িত্ব দেওয়া হলো, তাতে তাদের বক্তব্য যে দীর্ঘদিন তারা কমার্শিয়াল রাইটস হোল্ডার নিয়ে কাজ করেছেন, দেখেছেন এবং তারপর তাদের মনে হয়েছে যে এটাই সব থেকে বেশি সাস্টেনেবল একটা প্রসিডিউর। অন্যান্য দেশেও দেখা গেছে যে ক্লাবেরাই লিগ অর্গানাইজ করে এবং এটা খুব সফলভাবে চলে, এটা থেকে সাফল্য বেশি আসবে এটাই মনে করা হচ্ছে এবং সেই কারণেই এই পদক্ষেপ। হিসাব মতো আগামী 4 বছরের জন্য লিগ অর্গানাইজ করার দায়িত্ব ক্লাব জোটের হাতে গেল, যদিও 2 বছর পর এটা নিয়ে একটা রিভিউ হতে পারে। তারা যদি কেউ মনে করেন যে এখান থেকে সরে আসা উচিত বা এই পদ্ধতিটা ওয়ার্ক করছে না ঠিক মতো, তাহলে তারা সেই জায়গা থেকে সরে আসতে পারেন, সেই ক্লজটা থাকছে এক্ষেত্রে। এই যে ক্লাব জোট এই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করবে সেটার জন্য তারা এআইএফএফ কে আপাতত যা ঠিক হয়েছে যে প্রত্যেক বছর 1,10,00,000 টাকা করে দেবে ইচ ক্লাব। প্রত্যেকটা ক্লাব এআইএফএফ কে 1,10,00,000 টাকা করে দেবে এবং তার পরের বছর এটা একটু বাড়বে, 1,15,00,000 টাকা করে হবে এআইএফএফ কে চালানোর জন্য। এবং যেহেতু ফুটবল এআইএফএফ এর প্রোডাক্ট, তো সেই কারণে তারা এই টাকাটা দেবে লিগ অর্গানাইজ করার জন্য। এবং তারা কি করে খরচ চালাবে, লিগ চালাবে, তার জন্য তারা নতুন করে একটা আরপিএফ ইস্যু করতে চলেছে, অর্থাৎ রিকোয়েস্ট অফ প্রপোজাল, যেখানে তারা ব্রডকাস্টিং পার্টনার যেখান থেকে তারা খুঁজবে এবং পাশাপাশি যদি কোনো স্পন্সরশিপ পাওয়া যায় বা স্পন্সরের খোঁজ করা, অর্থাৎ স্পন্সরশিপ এবং ব্রডকাস্ট পার্টনার কারা হবে এই যাবতীয় ডিসিশনগুলো এবার ক্লাব জোট নেবে, যেহেতু লিগ তারা অর্গানাইজ করবে। এবং এআইএফএফ এর পক্ষ থেকে এই যে মিটিংটা হয়ে গেলে এরপরেই 14টা যে ক্লাব এবার আইএসএল এ অংশ নেবে তাদের কাছে একটা ফর্মাল লেটার যাবে যে তাদের পার্টিসিপেশন নিশ্চিত করে তারা সেটার উত্তর দিক এবং অবভিয়াসলি হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসেই লিগটা হবে। এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে। এবার যে বিষয়টা নিয়ে সবার একটা প্রশ্ন ছিল যে স্ট্রাকচারের কি পরিবর্তন হতে পারে বা না হতে পারে। তো প্রথমে স্ট্রাকচারের দিকে তাকালে এই মুহূর্তে কিন্তু স্ট্রাকচারেরই খুব বেশি পরিবর্তন কিছু হচ্ছে না। যেরকম 6 বিদেশির রেজিস্ট্রেশন ছিল আইএসএল এ, সেরকম 6 বিদেশির রেজিস্ট্রেশনই থাকছে এবং 4 বিদেশি অন পিচ, তো সেই নিয়মটাই বহাল থাকছে। ওসিআই নিয়ে একটা বড় প্রশ্ন ছিল, এই মুহূর্তে যা ডিসিশন হয়েছে যে এই মুহূর্তে ওসিআই ম্যান্ডেটারি করা হচ্ছে না, বাট কেউ যদি ওসিআই ফুটবলার সই করাতে চায় সে ডেফিনেটলি সেটা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে ওই ওসিআই প্লেয়ার কিন্তু অ্যাজ এ ফরেন প্লেয়ারই ট্রিটেড হবে, অর্থাৎ যে 6 বিদেশি তার মধ্যেই সেই ওসিআই কে থাকতে হবে। ওসিআই বলে আলাদা কোনো সুবিধা সেই ক্লাব পাবে না যদি ওসিআই প্লেয়ার তারা সাইন করায়। এবং আর একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে যেহেতু ভারতের স্ট্রাইকারের অভাব দেখা যাচ্ছে, ভারতীয় স্ট্রাইকার খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে আফটার সুনীল ছেত্রী, সেটার জন্য ভাবা হয়েছিল যে যদি ইন্ডিয়ান স্ট্রাইকার ম্যান্ডেটারি করা হয়, কিন্তু ম্যান্ডেটারি করা হচ্ছে না, কিন্তু তার জায়গায় এআইএফএফ এর পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করা হচ্ছে ক্লাবগুলোকে যে যাতে তারা ভারতীয় স্ট্রাইকার ব্যবহার করেন বা ভারতীয় স্ট্রাইকারদের সুযোগ দেন, একটু বেশি করে গেম টাইম দেয়, যাতে দেশের জন্য স্ট্রাইকার প্রডিউস করা যায়। এবং একই সঙ্গে কিন্তু ওই জাতীয় দলে ফুটবলার ছাড়াটা নিয়েও একটা আলোচনা হয়েছে যে একটু বেশি সময়ের জন্য এবং যখন জাতীয় দলের স্বার্থে ফুটবলার যাতে ক্লাবরা ছাড়ে
সেটার জন্য আবারও এই নিয়ে আলোচনা হয়েছে এবং বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে। এবং এই লিগটা শুরুর দিন যেটা প্রথমে ধার্য করা হয়েছিল যে ৪ঠা সেপ্টেম্বর থেকে শুরু হবে, তো এখনো পর্যন্ত সেই ডেটটাতেই থাকছে। ৮ মাস ধরে লিগ চলবে, যেমন চলতো এতদিন ধরে। এবং লিগের চ্যাম্পিয়ন যে হবে সে এএফসি খেলবে। এএফসি খেলবে কি? এএফসি কিন্তু থার্ড টায়ার খেলবে, কারণ ভারত এই মুহূর্তে যেহেতু ফিফা র্যাঙ্কিং এ অনেকটাই নিচে নেমে গেছে, তাই আগে যে আমরা দেখতাম ৩টে সুযোগ একটা সময় পাওয়া যেত, ভারতীয় ক্লাবগুলো পেত, সেই অপশনটা কিন্তু আর থাকছে না। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি স্টেজ, সেই স্টেজটা খেলবে, সেই কোটাটা পাবে ভারত। অর্থাৎ আইএসএল যে চ্যাম্পিয়ন হবে তারা এটা খেলবে। আগে আমরা দেখেছিলাম যে সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও এএফসির একটা কোটা পাওয়া যেত, কিন্তু সেটা এই মুহূর্তে আর হচ্ছে না যা জানা যাচ্ছে। তো মোটামুটি স্ট্রাকচার বলতে এগুলো নিয়েই কথা হয়েছে এবং এগুলোই ইমপ্লিমেন্ট হচ্ছে। তো খুব বড় কিছু চেঞ্জেস আসছে এমন নয়, অর্গানাইজিং পার্টে চেঞ্জেস এলেও এই দিক থেকে রুলস অ্যান্ড রেগুলেশনস এর দিক থেকে খুব বড় কিছু চেঞ্জ কিন্তু আসছে না এবারের আইএসএল এ। ভবিষ্যতে যদি হয় সেটা দেখা যাবে, বাট আপাতত এরকমই ডিসিশন হয়েছে। লিগ পরিচালনার নিয়মাবলী যা রয়েছে সেগুলো এআইএফএফ এর হাতে থাকছে, কিন্তু লিগ চালানোর ব্যাপারে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে ম্যাচ স্পন্সর বা এই সমস্ত কিছু ব্রডকাস্ট কারা করবে, এই সব কিছু খোঁজার দায়িত্ব বা খোঁজার কাজ ক্লাব জোট করবে, এটা মোটামুটি ডিসাইড হয়ে গেছে। আর বাংলার দিক থেকে যদি দেখি আমরা, কলকাতা ফুটবলের ক্ষেত্রে আরো একটা বড় প্রশ্ন ছিল যে ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে, যে ডায়মন্ড হারবার এফসি খেলবে কিনা। তো নিয়ম মতো যেহেতু তারা ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তো সেখান থেকে ডায়মন্ড হারবার এফসি এটা কোটা পাবে। তো এই যে 14টা ক্লাবের কাছে চিঠি যাবে, তার মধ্যে ডায়মন্ড হারবার এফসি একটা। এবার যদি তারা না খেলতে পারে, তারা যদি এরকম কোনো ইনফরমেশন দেয়, সেক্ষেত্রে তার জায়গায় অন্য কেউ রিপ্লেস হতে পারে। এবার এটা অনেকেই মনে করছেন যে তাহলে কি মোহামেডান রিপ্লেস হবে। দেখুন, রুলস অনুযায়ী কিন্তু সেকেন্ড পজিশনে শিলং লাজং আছে, তাদের এইটা রিপ্লেসমেন্টটা পাওয়ার কথা। কিন্তু এটাও আবার এদিনের মিটিং এর পর আলোচনা হয়েছে, শুনলাম যে যেহেতু ট্রাঙ্কেটেড লিগ ছিল এবং যেহেতু মোহামেডান স্পোর্টিং কোর্টে গেছে এই রেলিগেশনটা নিয়ে, সেক্ষেত্রে কোর্ট কি বলে সেদিকে কিন্তু এআইএফএফ তাকিয়ে আছে। যদি কোর্ট মোহামেডানের ফরে কোনো রায় দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা জায়গা থাকছে, মোহামেডান যদি ফিরতে পারে আইএসএল এ, সেই একটা অপশন মোহামেডানের কাছে ডেফিনেটলি থাকবে। তবে সেটা এখনই নিশ্চিত করে বলার জায়গা আসেনি। আপাতত এটাই ডিসিশন। এবার ওই চিঠিটা গেলে ডায়মন্ড হারবার এফসি কি জানায়, তারপর বাকি সবকিছু নিয়ে আলোচনা হবে। মিটিং এ একটা বিষয়ে আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মিটিং এ কিন্তু এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কোনো উপস্থিতি আমরা দেখিনি। এআইএফএফ প্রেসিডেন্ট চেয়ার করবেন না কোনো মিটিং বা প্রেস কনফারেন্স করবেন না, এটা চট করে দেখা যায় না। বাট আলটিমেটলি কিন্তু দেখা গেল যে অন্তত প্রকাশ্যে তো এআইএফএফ প্রেসিডেন্টকে দেখা গেল না। এবং মাথায় রাখতে হবে, ৪ঠা সেপ্টেম্বর থেকে যেমন আইএসএল শুরু হচ্ছে, তেমন সেপ্টেম্বরে কিন্তু এআইএফএফ এর ইলেকশনও হওয়ার কথা। এখান থেকে একটা ইঙ্গিত নিঃসন্দেহে পাওয়া যাচ্ছে বলে আমার মনে হয়। এনিওয়ে, সেটার উত্তর তো সময় দেবে। এবার আসি দুই প্রধানের কথায়। যেহেতু 25শে জুলাই ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু হচ্ছে, সেই কারণে এবার কিন্তু সিনিয়র দলদের অনুশীলনে নামার পালা। আজকে মোহনবাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে 9 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে মোহনবাগানের সিনিয়র টিম প্রস্তুতি শুরু করবে, ডুরান্ড কাপের প্রি সিজনে নামবে। যদিও এই প্র্যাকটিসটায়, প্রথম দিনের প্র্যাকটিসে বিদেশিদের এক্সপেক্ট না করাই ভালো, কারণ যে চিঠিটা এআইএফএফ এর পক্ষ থেকে পাঠাতে হবে, অর্থাৎ আমাদের এক্সটার্নাল মিনিস্ট্রির যে চিঠিটা, সেইটা না পাওয়া অবধি তো বিদেশিরা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছে না। তো সে তাদের আসতে একটু সময় লাগবে। বাট ভারতীয় ফুটবলার যারা রয়েছেন তারা প্রত্যেকেই অনুশীলনে নামবেন। এমনিতেই বাঙালি ফুটবলারদের আমরা এই টিমটার সাথে খেলতে দেখছি, যারা কলকাতা লিগে খেলবে। ইয়ান দীপেন্দুদের পাশাপাশি শুভাশিস বসুও অনুশীলনে নেমে পড়েছেন। তো আশা করা যায় যে তারা তো থাকবেনই, যে সমস্ত স্বদেশি ফুটবলার, ভিন রাজ্যের ফুটবলাররা রয়েছেন, তারাও মোটামুটি সবাই অনুশীলনে যোগ দিয়ে দেবেন। এবং ইস্ট বেঙ্গলও কিন্তু অনুশীলনে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। 12ই জুলাই থেকে তাদের অনুশীলনে নেমে পড়ার কথা। এখন অ্যান্টোনিও লোপেস আবাস থাকবেন কি থাকবে না সেটা এখনই বলা যাচ্ছে না। বাট কলকাতা লিগের প্রস্তুতিতে অনেক দিন ধরেই ইস্ট বেঙ্গলও নেমেছে, তো সেখানে অসুবিধে নেই। বিনো জর্জ আগের দিনই জয়েন করেছেন সেই অনুশীলনে। তো আপাতত বিনো জর্জের তত্ত্বাবধানে এই সিনিয়র টিমটা অনুশীলন শুরু করতেই পারে, যতক্ষণ না বিদেশিরা এবং বিদেশি কোচেরা এসে উপস্থিত হচ্ছেন। এর পাশাপাশি এখনো পর্যন্ত যখন ভিডিও শুট করে 3জন ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে। ইন্টারকাশি সন্দীপ মান্ডি 2 বছরের চুক্তিতে সই করেছেন এবং দুজনকেই রিটেন করা হয়েছে, অর্থাৎ পুরনো ফুটবলার। একজন লালচুং নোঙ্গা, 2028 অব্দি তার সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়েছে, এবং আর একজন জেসেন টিকে। জেসেনের সঙ্গে আগামী 2 বছরের জন্য চুক্তি নবীকরণ করা হয়েছে, এটা জানানো হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।
এবার দেখার সুযোগ কে কতটা কোন জায়গায় পান সেটা তো সময় বলবে। আপাতত এই ভিডিওয়ে এইগুলোই বলার ছিল, ইনফরমেশনগুলোই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস টিভি।